টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমার একটা কোয়েশ্চেন তোমার কাছে, সেটা হচ্ছে লাইফে ব্রেক কতখানি দরকার? যতটুকু প্রয়োজন ততটুকু দরকার। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্রেক দরকার। মানে আমরা চাইলেই কিন্তু অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে বলতে পারি না যে ব্রেকে যাচ্ছি। সো আমাদেরকে একটা টাইম পিরিয়ড পার করার পর ব্রেকে যেতে হয়। ব্রেকটা অনেক সময় পজিটিভ টনিক হিসেবে কাজ করে। যেমন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা চলছে, এখানে প্রচণ্ড গরমের মধ্যে একটা হিট ওয়েভ চলছে, তার মাঝেও প্লেয়াররা খেলছে। সো প্রিপারেশনের জায়গাটাতে প্লেয়ারদেরও কিন্তু কিছুটা ফাইন টিউনিংয়ের ব্যাপার থাকে। এবং ঠিক আজকের দিনটা, গতকালকের দিনটা প্রিমিয়ার লিগে ব্রেক ছিল। কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের লড়াই। 6 দলের লড়াই ছাপিয়ে টক অফ দ্য টাউন এখন দেশের তীব্র দাবদাহ। সে কথা মাথায় রেখেই সুপার লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে 2 দিন বিরতি দিয়ে। শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে থাকা আবাহনী বিগ ম্যাচ মিরপুরে মাঠে নামবে তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে। সুপার সিক্সে খেলবে 6 দল, তবে খাতা কলমের এই 6 দলের বাইরেও আছে আরও একজন প্রতিদ্বন্দ্বী, সব ছাপিয়ে যিনি এখন টক অফ দ্য টাউন। গ্রীষ্মের খরতাপ যে হারিয়ে দিতে পারে যে কাউকে। ঢাকার আকাশে গনগনে সূর্য যখন উত্তাপ ছড়াচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, 40 হলেও অনুভব হচ্ছে 44। তাই তো মাঠে নামার আগে এমন প্রতিপক্ষ নিয়ে ভাবতে হচ্ছে 6 দলকেই। যদিও তাপ প্রবাহের কথা মাথায় রেখে 2 খেলার মাঝে বিরতি রাখা হয়েছে 2 দিন। কিন্তু 50 আর 50 100 ওভারের ম্যাচের ফলাফল গড়ে দিতে পারে এই তাপটায়। এমন বাস্তবতা মাথায় রেখে অবশ্য পরিকল্পনা সাজাতে হচ্ছে দলগুলোকে। সকাল 9টা থেকে যখন শুরু করবেন 4টা, 4:30, 5টা পর্যন্ত পুরোটা সময় আসলে আর এই গরমে এবং এই হিটের মধ্যে খেলতে হচ্ছে। এটা প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রত্যেক বছর আসলে এই স্লটেই খেলাটা হয়, এবছর গরমটা যেহেতু বেশি, তো কিছু রিয়েলিটি হচ্ছে এটা কিছু করার নাই। ম্যাচ অফিসিয়ালদের সাথে আলাপ করে আমরা হয়তো বা চেষ্টা করব যে 3টা ড্রিঙ্কস ব্রেক যদি করা যায়, আর বলাররা একটা স্পেল শেষ হওয়ার পরে যদি একটু আম্পায়ার অ্যালাউ করে 2টা ওভারের জন্য, তাহলে হয়তো একটু বেটার হবে। প্রথম দিন মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপি 3 নম্বর মাঠে লড়বে শাহিনপুকুর আর গাজী গ্রুপ ক্রিকেটার্স, আর ফতুল্লায় লড়বে মোহামেডান আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব, যেখানে 22 পয়েন্ট নিয়ে আরও একবার শিরোপার কাছাকাছি আবাহনী। 6 পয়েন্ট দূরে থাকা শাহিনপুকুর, মোহামেডান আর শেখ জামালের ভাগ্য খুলতে প্রার্থনায় থাকতে হবে আবাহনীর টানা ব্যর্থতার জন্য। শিরোপার লড়াইয়ে ঝাঁঝ না থাকলেও পুরো আসরে ছিল পেসারদের দাপট। তবে গরমে সেখানেও থাকতে হচ্ছে বাড়তি সতর্ক। যদি স্কুল কলেজের একটা ছেলের সাথে যদি আমাদের ছেলেদের তুলনা করি, তাহলে আসলে এদের মেন্টাল টাফনেস বা ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি। হ্যাঁ, তো এই গরমের মধ্যেও আমরা আসলে দীর্ঘ পাস্ট এক্সপিরিয়েন্স আছে খেলার। এটা হ্যাঁ বেশি গরম, কিন্তু এটা মানে এই না যে আসলে সমস্ত কিছু বন্ধ থেকে আমার কাছে মনে হয় না যে এটা ওয়াইজ কোনো ইস্যু। এখন এই মুহূর্তে যদি ইনজুরিতে কোনো পেস বলার পড়ে যায়, তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এখন ডিপেন্ড করে কি কত বড় ইনজুরি হয়। সো ওইভাবে করে যদি সবাই ম্যানেজ করে, আমরা যেভাবে করছি যে 3টা স্পেলে না করিয়ে 4টা স্পেলে বোলিং করানোর, যে 2 ওভার 3 ওভার এইভাবে করে করানো। স্কুল কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে অনলাইনে, কিন্তু ক্রিকেট তো আর অনলাইনে সম্ভব নয়। ইনজুরির হুঙ্কার নিয়েই তাই তো মাঠে নামবেন তাসকিন, শান্তরা। প্রার্থনা এখন গ্রীষ্মকালে এই ঘরোয়া ক্রিকেট খেলার মাসুলটা জাতীয় দলকে না দিলেই হয়। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রচণ্ড হিটওয়েভ এবং সেই হিটওয়েভের মাঝেই ক্রিকেটারদেরকে খেলতে হচ্ছে। মূলত আমাদের এই জায়গাটায় ঘরোয়া ক্রিকেটের মৌসুমটা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু অনেকটা সামারেই খেলতে হচ্ছে। ইনফ্যাক্ট প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা গেল কয়েক বছর ধরে শিডিউলের কারণে পবিত্র মাহে রমজান মাসেই করতে হচ্ছে, এবং আফটার দ্যাট এই যে প্রচণ্ড কাঠফাটা গরমের মাঝে আসলে সত্যিকার অর্থে করতে হচ্ছে, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এখন শিডিউলের উপর তো আসলে কারো কোনো হাত নেই, কারণ ক্যালেন্ডারটা এইভাবেই সেট করা, আদারওয়াইজ আর অপরচুনিটিও খুব বেশি পাওয়া যায় না। আমাদের সঙ্গে সামগ্রিক ব্যাপার নিয়ে আলোচনা করতে যুক্ত হচ্ছেন মিজানুর রহমান বাবুল, কোচ মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুরু করবো তার সঙ্গে ডিসকাশন। মঞ্জুরি, বাবুল ভাই, প্রথমেই জানতে চাই, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, প্রচণ্ড গরম এবং অসহনীয় তাপ রৌদ্রের এই অবস্থায় কিভাবে ক্রিকেটারদেরকে আসলে সুস্থ সবল অবস্থায় তারা কিভাবে খেলতে পারে বা কিভাবে মেনটেন করতে পারে, আপনার মতামত জানতে চাই। জি ধন্যবাদ। অবশ্যই অনেক গরম পড়ছে, প্রায় 42 হচ্ছে, ঢাকাতে হয়তো একটু কম,
বাট আমরা চেষ্টা করছি, যেমন আজকে আমাদের প্র্যাকটিস ছিল, আমরা প্র্যাকটিসটা করিনি যাতে আগামীকালকে আমরা ভালো করতে পারি, যে ওইরকম এনার্জি থাকে। বাট শুনছিলাম যে ওই যে মাঠে 3টা ড্রিঙ্কস ব্রেকের ব্যবস্থা থাকা বা আম্পায়ারদের আরো একটু সহযোগিতা করা, যাতে ইন বিটুইন কোনো গ্যাপে যাতে অ্যালাউ করে কেউ যদি পানি নিয়ে যেতে পারে বা প্লেয়ারদের একটু। আর এছাড়া তো আর কোনো উপায় নেই। সো আমার অন্য জায়গায় কিছু কথা ছিল যে এই টুর্নামেন্টটা যদি অন্য সময় করা যেত, যে আমাদের রমজানে অনেক কষ্ট হয়, প্রতি বছর আমাদের রমজানে সময় এই খেলাগুলো হচ্ছে, হ্যাঁ, এবং এই সময়গুলোতে প্রতি বছরই আমাদের খুব কষ্ট হয় প্লেয়ারদের। এটা একটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট বলি, বিপিএল এর পরে যদি আমি বলি, এই টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আমাদের দেশের জন্য। সো এই টুর্নামেন্টটাকে যদি আরো অন্য সময় করা যায়, আমার মনে হয় যে এটা অনেক ভালো হবে আমাদের ক্রিকেটারদের জন্য। স্যার, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিসিডিএম এর নীতি নির্ধারকদেরকেও মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করি। তাদের কাছ থেকে যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে যে ক্যালেন্ডারে মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যেহেতু তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ লিগও খেলাতে হয়, এরপর বিপিএল এর ব্যাপার রয়েছে। মাঠ সংকটটাকে তার একটা অনেক বড় কারণ হিসাবে এখানে দাবি করেন যে আলটিমেটলি এই কারণে হয়তো বা প্রিমিয়ার লিগটাকে এই সময় করতে হয়। সেক্ষেত্রে স্যার, আপনার কোনো সাজেশন কি আছে যে কিভাবে জিনিসটাকে রেকটিফাই করা যেতে পারে, যাতে পবিত্র মাহে রমজানে প্রিমিয়ার লিগটা না পড়ে বা এরকম গরমের মধ্যে খেলতে না হয়? আমার কাছে মনে হয় যে একটা স্লট আমার কাছে অন্যান্য সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা ওগুলোর সাথে যদি মিল রেখে করতে হয় তাহলে তো কিছু করার নেই। বাট আমার কাছে মনে হয় যে এনসিএল এর পরে যে স্লটটা বিসিএল হয়, হ্যাঁ, ঠিক বিপিএল এর আগে যেটা কন্টিনিউ করছে, হ্যাঁ, ওইখানে যদি করা যায় অন্যান্য জিনিসগুলো মানিয়ে, আমার মনে হয় যে খুব ভালো একটা সময় ওই স্লটটা, যে সময় তো একই যায়। সো এটা খুব ভালো একটা স্লট যদি করা যায় ভালো হবে আমার মনে হয় এই বিপিএল এর জন্য। স্যার, শিডিউলের জায়গাটা তো সিসিডিএম অবশ্যই করবে। এখন সেটা কতদূর করবে না সেটা তো আর আমাদের নিয়ন্ত্রণ নাই, বা আমরা সেখানে হাতে কোনো কিছু নাই। আমরা ধরে নিচ্ছি যে আগামী আরো 1 বছর বা 2 বছর হয়তোবা পবিত্র মাহে রমজান মাসে প্রিমিয়ার লিগটা খেলতে হবে। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে স্যার, সেটা হলো যে যেহেতু এই গরমের মধ্যে খেলতে হবে, রমজানের মধ্যে খেলতে হবে, এই সময়কার ফুড, নিউট্রিশন কিংবা প্লেয়ারদের যে একটা একটু বেটার কাউন্সেলিংয়ের যে জায়গাটা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক কিংবা বেসরকারিভাবে ক্লাবগুলো হোক, এই জায়গাটা একটা লাইফস্টাইলের একটা গাইডলাইন, সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা উচিত, যে এই গরমের সময় আসলে ফ্লুইড ইনটেক কতটুকু হতে হবে বা নিউট্রিশনটা কেমন হবে, এই জায়গায় একটা প্রপার গাইডলাইন থাকা উচিত? যখন প্রত্যেকটা টিমেরই ফিজিও আছে, ট্রেনার আছে, আমরা যারা কোচ আছে, আমরা চেষ্টা করি তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার, এবং তারাও অনেক এডুকেটেড। বাট রমজানে আমরা মুসলমান দেশ, ছেলেরা অনেক সবাই রোজা রাখতে চায়। তো সে খেলা মনে করেন যে একদিন খেলার পরের দিন গ্যাপ থাকে, এর পরের দিন প্র্যাকটিস থাকে, এর পরের দিন রোজা থাকে, খেলা থাকে। সো সেই ক্ষেত্রে ছেলেরা কি করে, ওই খেলার পরের দিনও রোজা রাখে এবং প্র্যাকটিসের দিনও রোজা রাখে, খেলার দিন শুধু রোজা রাখে না। সো এই 2 দিন যে রোজাটা রাখে, তাদের যে এই পানির শূন্যতাটা হয়, সেটা গেমের মধ্যে অনেক এফেক্ট করে। সো তারা ফুল কনসেন্ট্রেট করতে পারে না, তাদের পারফরমেন্স ঠিকমতো আসে না। সো এটা অনেক বড় বাধা। সো আমরা চেষ্টা করি তাদেরকে ওই সময়টাতে বলার জন্য পানি বেশি করে খাওয়ার বা অন্যান্য যে জিনিসগুলো তাকে সাহায্য সহযোগিতা করবে, শরীর ক্র্যাম্প যাতে না করে। সো এগুলো আমরা চেষ্টা করি বলার জন্য। এবং আজকে দেখলাম যে একটা বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে হিটে কিভাবে আরো বেশি মানে অ্যাডভাইস করবে বিসিবি। তাদের মেডিকেল টিম আমাদেরকে একটা মিটিং কল করেছে, ওইখানে তারা অ্যাডভাইস করবে আরো কি করা যায়। সো এরকম একটা উদ্যোগ তারা নিয়েছে। এই জিনিসগুলো যদি আরো আগে করা যেত মানে আরো ভালো হতো আর কি। ওয়েল স্যার, আমরা এই জায়গা থেকে ফেরত আসবো। একটা রিপোর্ট আমাদের কাছে আছে, রিপোর্টটা দেখে এসে আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরতে চাই। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন মেহেদী মিরাজ। টিম কম্বিনেশন আগের তুলনায় অনেক ভালো দাবি করছেন তিনি। জানান পেস বোলিং ও স্পিন ডিপার্টমেন্টে
দল ভালো করলেও উন্নতি করতে হবে ব্যাটিংয়ে। পাশাপাশি দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথা বলেন এই অলরাউন্ডার। সিলেটে নিজেদের ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান MKS এর আউটলেট উদ্বোধনকালে এসব কথা বলেন মিরাজ। টি-20 বিশ্বকাপের আগেই ব্যস্ত সূচিতে রয়েছে টিম বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ে সিরিজ। এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। ক্যাম্প শুরুর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিটনেস টেস্টে নিজেদের পরখ করে দেখেন শান্ত মুশফিকরা। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। সিলেটে নিজেদের ক্রীড়া সামগ্রীর আউটলেট উদ্বোধনকালে তিনি জানান, বিশ্বকাপে সেরাটা দিতে মুখিয়ে আছে দল। প্রত্যাশা অনেক বেশি থাকবে সবার, কারণ ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট, এখানে পারফর্ম করলে ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে। সো প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের প্রিপারেশন ওয়াইজ খুব ভালো হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ আছে। টিম কম্বিনেশন আগের চেয়ে অনেক ভালো বলে মনে করেন মিরাজ। পেস ও স্পিন ডিপার্টমেন্ট বেশ পরিণত, যা বিশ্বকাপের আগে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। কম্বিনেশনটা ভালো আছে, আমাদের বোলিং সাইডটা খুবই ভালো, আমি খুব আশাবাদী। পেস বলাররা খুব ভালো বল করছে, স্পিনার আছে। জাস্ট ব্যাটসম্যানরা যদি শুধু আমরা রান করতে পারি, তাহলে আমরা মনে হয় না কোনো টিমের সাথে ওইরকম খারাপ হবে। দেশের ক্রিকেট সামগ্রীর একমাত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান MKS। অদূর ভবিষ্যতে এই ব্র্যান্ডের পরিধি বাড়ানোর কথা জানান ইমরুল কায়েস। মানের দিক থেকে অন্য কোম্পানির তুলনায় MKS পিছিয়ে থাকবে না বলে আশা এই ওপেনারের। ম্যাটেরিয়ালসগুলো যে জায়গা থেকে আনা হয় সবার আমাদের একই জায়গা থেকে হচ্ছে, তা আমার মনে হয় যে কোয়ালিটির দিক থেকে এটা কোনো রকমভাবে কম হওয়ার কথা না। আমরা চেষ্টা করব যে আমরা আরও বেটারভাবে কীভাবে করা যায়। সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান ইমরুল কায়েস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। মিজানুর রহমান বাবুল স্যার আছেন আমাদের সাথে। স্যার, আমি একটু জানতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে, আপনি তাকে কেমন দেখলেন এবারে টুর্নামেন্টগুলোতে? আমরা এক্সপেক্ট করি যে ওয়ার্ল্ড কাপে তিনি খেলবেন, টি-20 ওয়ার্ল্ড কাপে, বাট আপনি তাকে কেমন ফিট দেখছেন এবং কি এক্সপেকটেশন করছেন তার কাছ থেকে? যে ও যদি বলি আরেকটু পিছনে যাই, বিপিএল ও সে আমার টিমে খেলেছে, একসাথে আমরা বরিশাল টিমে ছিলাম। সো সে বাংলাদেশের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অ্যাজ এ ব্যাটার সে অবশ্যই পারফর্মার। সো এখন পর্যন্ত বলবো যে প্রিমিয়ার লিগে শুরুর দিকে সে ছিল না আমাদের টিমের সাথে, পরের দিকে সে এসেছে। সো তার ইনক্লুশন আমাদের টিমের জন্য অনেক খুব ভালো হয়েছে এবং আমরা বলবো যে টিমকে সে অনেক ভালো গাইড করতে পেরেছে। তার যে রোলটা এখন পর্যন্ত আমরা কি বলবো যে ব্যাটিং অর্ডারে সে 5 নম্বরে খেলছে আমাদের টিমে। সো সে এখন পর্যন্ত বাংলাদেশের বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং সে টি-20 টিমও আছে। আমি বলবো যে সে বিপিএল এ টুর্নামেন্টও ভালো খেলেছে এবং এখানেও সে তার চেষ্টা করছে যথেষ্ট দেওয়ার। রোজার মধ্যে সে তার রোজার একটি ক্রিকেট খেলেছে। সো তার যে ফিটনেস লেভেল বলবো আমি যে অসাধারণ। সো আমি বলবো যে তার ক্রিকেটার আমাদের খুব দরকার এবং সে যতদিন বাংলাদেশকে দিতে পারে আমার মনে হয় যে তার থেকে ওইরকম তার এক্সপেরিয়েন্স এবং তার খেলাটা আমাদের নেওয়া উচিত। আমরাও সেরকম আশাবাদী। আরেকটা বিষয় জানতে চাই, এবার ঢাকা প্রিমিয়ার লিগের বিষয়ে অনেকেই বলছেন যে আমরা ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখে থাকলেও দলগত যে প্রতিযোগিতা সেটা একটু কম ছিল, কম্পিটিটিভনেসটা একটু কম ছিল। আপনার কাছে কি মনে হয়, আর এটার কারণ কি হতে পারে? কাদের দলগুলোর মধ্যে কম্পিটিটিভনেসটা একটু কম ছিল তুলনামূলক অন্যান্য বারের চেয়ে। আপনার কাছে কি মনে হয় এবারে এইরকম কম্পিটিটিভনেস কম হওয়ার কারণটা কি? আমি যদি আমার টিমের কথাই বলি, হ্যাঁ আমার দলগত পারফরমেন্স আমার টিমের অনেক হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনেক কম ছিল। এটা বলবো যে এই টুর্নামেন্টে আমি অন্যান্য সময় যে উইকেটের যে অনেকে কি বলে বাজি উইকেট বা এরকম অনেক সময় অনেক হয়, কিন্তু এবছর আমি দেখেছি যে উইকেটের খুব ভালো ছিল। সব মিরপুর
বলেন বিকেএসপি বলেন এবং তারপর ফতুল্লাহ সব উইকেটে ভালো ছিল। হ্যাঁ, এবং ইনিশিয়ালি প্রত্যেকটি খেলাতে আমি দেখেছি যে প্রথম 10 ওভারে ওপেনাররা ভালো, এক্সেপ্ট আবাহনীর কথা বলবো, আবাহনী ভালো ক্রিকেট খেলেছে, সবাই ভালো প্লেয়ার ছিল, কিন্তু অন্যান্য টিমের শুরুর দিকের পারফরমেন্সটা আসলে বলবো যে ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স গুলো হয়নি। হয়তো আমি অন্যদের কথা বলতে পারবো না, আমার টিমের কথাই বলতে পারি যে ইমরুল এবং রনি তালুকদার আমার টিমের ওপেনার, যারা নাকি খুব ভালো ক্রিকেটার, কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি। বাট ইমরুল লাস্ট 2 ম্যাচ ভালো খেলতেছে। সো ব্যক্তিগত পারফরমেন্স গুলা হচ্ছে না, এটা আমি স্বীকার করছি, কিন্তু দলগত পারফরমেন্স আমি আমার টিম দিয়ে আমি সন্তুষ্ট। ওয়েল স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আজকে স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। মিজানুর রহমান বাবুল আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিল। 1 গোলের জন্য প্রিমিয়ার লিগ হকিতে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড করা হয়নি। সোহানুর রহমান সবুজের 3 দশকের উষার হয়ে সর্বোচ্চ 40 গোলের রেকর্ড গড়েছিলেন রফিকুল ইসলাম কামাল। ম্যারিনার্সের সবুজ করেন 39টি গোল। যদিও শেষ মুহূর্তে সুযোগ থাকছে প্লে অফ ম্যাচে, যেখানে আবাহনীর সাথে শিরোপা নির্ধারণী ম্যাচে গোল করলে রেকর্ড ভাঙার সুযোগ থাকবে সবুজের। হকির শেষ দিনে কার হাতে উঠবে শিরোপা, এই ত্রিমুখী লড়াইয়ের আকর্ষণ তো ছিলই, সেই সাথে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সোহানুর রহমান সবুজ, কারণ রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন মেরিনার্সের এই ডিফেন্ডার। 1995 সালে উষার হয়ে প্রিমিয়ার লিগ হকিতে সর্বোচ্চ 40 গোলের রেকর্ড গড়েছিলেন রফিকুল ইসলাম কামাল। সেই রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে গেলেও থেকে গেল মাত্র 1 গোলের আক্ষেপ। 39 গোলে থামলেন এই সবুজ, তাই তো অক্ষত রয়ে গেল 3 দশকের রেকর্ড। হকির শেষ দিনে 38 গোল নিয়ে পুলিশের বিপক্ষে খেলতে নেমেছিলেন সবুজ। এই ম্যাচে রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা সবুজ গোল পেয়েছেন মাত্র 1টি। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হয়েও 5টি কর্নার থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তিনি, তাই তো কামালের 40 গোলের রেকর্ড অধরাই রয়ে গেল সবুজের। আসলে রেকর্ড না ভাঙার যে একটা আক্ষেপ, এটা অবশ্যই থাকবে, কারণ এত দ্বারপ্রান্তে চলে আসে জাস্ট 2টা গোলের কারণে ভাঙতে হয় নাই। বাট ওইটা আমি মাথায় রাখতেছি না, কারণ ওইটা মাথায় রাখলে আমার সামনে আর অনেক খেলা আছে, ওগুলো ফোকাস করতে পারবো না। তাই চেষ্টা করবো যাতে নেক্সট লিগ বা কোনোটার যদি আবার সুযোগ আসে ওইটা কাজে লাগার চেষ্টা করব। মেরিনার্স দিলকুশা ম্যাচে সবুজ 7 গোলের দাবি করলেও অফিসিয়াল শিটে তাকে দেয়া হয় 5 গোল। তবে মোহামেডান ম্যাচে সবুজ হ্যাট্রিক করলেও প্রথমে তাকে 2 গোল দেওয়া হলেও পরে সেটি পাল্টে দেওয়া হয় 3 গোল। এ নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই ডিফেন্ডারের। আসলে আমার অতটা হিসাব ছিল না, ফেডারেশনের কাছে ছিল, বাট আমি ওইটার মধ্যে ফোকাস দিই না, কারণ আমার টার্গেট ছিল খেলা, রেজাল্ট অ্যান্ড কাউন্সিল। যে ফেডারেশন যেটা করছে অবশ্যই ভালো করছে, তারা সঠিকটাই করছে। এখন এটা নিয়ে আমার কোনো কমপ্লেন বা কোনো কিছু থাকবে না, কারণ ছিল যেটা আমার টার্গেট ছিল, ইনশাল্লাহ আমি টার্গেট ফুলফিল করতে হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। পুলিশের বিপক্ষে ম্যাচের রেকর্ডের কথাটা মাথায় থাকলেও ফোকাস ছিল জয়ে, কারণ দলকে সবসময়ই প্রাধান্য দিয়েছেন সবুজ। আসলে খেলার মধ্যে রেকর্ড করে একটু হলো মাথায় ছিল, বাট ওটা অতটা আমার ফোকাস ছিল না, কারণ আমার দরকার ছিল রেজাল্টটা। কারণ আমি প্রথম থেকে বলে আসতেছি আমার রেকর্ড বা গোল করে আমার কাছে ওটা ম্যাটার করে না, আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে আমার টিমের রেজাল্টটা। যেহেতু আমি টিমের রেজাল্ট পেয়েছি, সেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অ্যান্ড চেষ্টা করবো যাতে নেক্সট যেগুলো টুর্নামেন্ট আছে নিজের পারফরমেন্স শুরু করে যাতে বাংলাদেশের জন্য কিছু করতে পারে, সেটা আমার মূল লক্ষ্য। বয়সটা এখনও 30 পার হয়নি, এরই মধ্যে টানা 2 বার হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। যেহেতু ক্যারিয়ারের অন্তিম লগ্নে আছেন জিমি, তাই রেকর্ড ভাঙার দায়িত্বটা থাকছে সবুজের কাঁধেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।